হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। আজ আমরা 13 জুন জেন পাসের যে এক্সামটা হয়ে গেছে ওটার ফিজিক্সের পার্টের কোশ্চেনগুলো উইথ এক্সপ্লেনেশান আমরা সলভ করব। চলো, কোশ্চেন নাম্বার 1 কি বলছে যে 10 ভোল্ট তড়িৎচালক বল ও 1 ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি আদর্শ ভোল্টমিটার ও 4 ওহম রোধকের সহিত যুক্ত করা হলো। যেভাবে সার্কিটটা দেওয়া আছে ঠিক সেভাবেই বলা হয়েছে। এবার বলা হয়েছে ভোল্টমিটারের পার্ট কত। দেখো এখানে বলে দিয়েছে যে ভোল্টমিটারটা কোন প্রকৃতির, আদর্শ ভোল্টমিটার। তাহলে আদর্শ ভোল্টমিটারের রোধ কেমন হয়? রোধ হয় অসীম। তাহলে অসীম রোধের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে কত হবে? তাহলে I = 0। তাহলে এই রোধে এই ভোল্টমিটারের মধ্যে কিন্তু কোনো কারেন্ট যাবে না। সাধারণত ভোল্টমিটারকে আমরা প্যারালাল কম্বিনেশানে বা সমান্তরাল সমবায়ে যোগ করে থাকি সার্কিটে, কিন্তু এখানে দেখো শ্রেণী সমবায়ে দেওয়া আছে। তাহলে যেহেতু এই ভোল্টমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, ফ্লো করবে না, সুতরাং যে তড়িৎচালক বল এখানে প্রোভাইড করা হয়েছে সেটাই কিন্তু ওই ভোল্টমিটারের বিভব প্রভেদ হবে। তাহলে এই ভোল্টমিটারের পার্ট কত হবে? V = 10 ভোল্ট। কোশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট চলো, কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপ 1 টেসলা চুম্বক ক্ষেত্রে এমনভাবে রাখা হয়েছে যাতে লুপের ক্ষেত্র ভেক্টর চুম্বক ক্ষেত্রের অভিমুখে থাকে। তার মানে দুটো ক্ষেত্র ভেক্টর আর চুম্বক ক্ষেত্রের যে ভেক্টর দুটোর মধ্যে ডিরেকশানের অ্যাঙ্গেল কত? θ = 0 ডিগ্রি। লুপটিকে 0.01 সেকেন্ডে তার ব্যাসের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে ঘোরানো হলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? তাহলে প্রথম সিচুয়েশনে θ = 0 ডিগ্রি, নেক্সট সিচুয়েশনে কী হবে? θ = 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল E = কী হবে? -dφ/dt, যেহেতু আমাদের অনলি মানটাই বের করব। dφটা কি? তাহলে এখানে মনে করো যখন θ = 0 ডিগ্রি তখন যে যতটা ফ্লাক্স পাবো সেটা φ1, এটা φ2। তাহলে BA cos θ, তাহলে cos 0 ডিগ্রি। তাহলে BA cos 0 ডিগ্রি মান কত হয়? এটার মান হবে 1। তাহলে এখান থেকে আমরা BAটা পেলাম। আর এটা কত পাবো? BA cos 90 ডিগ্রি। তার মানে যদি cos 90 মান 0 তাহলে পুরোটা 0 হয়ে যাবে। তাহলে dφ = কী হবে? φ1 - φ2 /dt। φ1 - φ2 কত হচ্ছে? BA /dt, যে টাইমটা বলে দেবে। dt টাইমটা কত বলে দিয়েছে আমাদের? 0.01 সেকেন্ড। তাহলে এই যে BA আছে, B এর মান, B হলো 1 টেসলা, এর মান হলো পাই r²। আর কত? r = 10 সেন্টিমিটার। তার মানে হলো 0.1 মিটার। তাহলে 0.1 × 0.1 / কত হবে? 0.01। এবার দেখো 0.1 আর 0.1 মাল্টিপ্লাই করলে 0.01 হয়। তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? পাই। তো অ্যান্সার কত হবে? অপশান বি, পাই। নেক্সট কোশ্চেন নাম্বার 3 হুইচ অফ দ্য কার্তেজীয় চিহ্নের নিয়ম অনুযায়ী নিচের কোন লেখচিত্রটি উত্তল দর্পণের ক্ষেত্রে 1/v mod v দেওয়া আছে বনাম 1/mod u লেখচিত্রটি বর্ণনা করবে? দেখো আমরা এক্ষেত্রে ফর্মুলা জানি কি, যে 1/v + 1/u = কী হয়? 1/f হয়। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 1/v mod v দিয়ে লিখলাম, ইউটা ওই দিকে গেলে মাইনাসটা মড থাকায় প্লাস হয়ে থাকবেই, প্লাস 1/f। যদি এটাকে আমরা
ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই দুটো ইকুয়েশান কম্পেয়ার করি, তাহলে কি বলতে পারি যে এখানে এম হলো 1, এমটা কি, এমটা হলো নতি ট্যানজেন্ট, তার মান 1, আর সিটা মান হলো 1/f, তার মানে 1/f 1/ভি অক্ষ বরাবর 1/f মানে তাকে ছেদ করবে। বোঝা গেল? এবং নতিকোণ কত, m = 1, তাহলে m = 1 মানে tan 45 ডিগ্রি, নতি হলো tan 45 ডিগ্রি, তাহলে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে এবং 1/ভি অক্ষকে 1/f ডিস্ট্যান্সে কাট করেছে, এটা একমাত্র দেখো অপশান বি এর ক্ষেত্রেই আছে। এখানে দেখো ওয়াই অক্ষকে মানে 1/ভি অক্ষকে 1/f পয়েন্টে কাট করা হয়েছে, আর যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটা হলো নতিকোণ, তাহলে অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে যে ইয়াংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় সাদা আলো ব্যবহার করলে পর্দায় উৎপন্ন ব্যতিচার ঝালর রঙিন হয়, লাল ও বেগুনি রঙের ঝালরের প্রস্থের অনুপাত কত হবে? দেখো ঝালর প্রস্থের যে ফর্মুলা কি জানি যে ওয়াই দিয়ে লেখা হয়, ওয়াই = d(λ/2d), এটা হলো ফর্মুলা। এবার তাহলে লাল রঙের ক্ষেত্রে এর মানটা কত হবে? আমি ওয়াই আর দিয়ে লিখলাম, তাহলে λ/r হবে। আর বেগুনি বর্ণের ক্ষেত্রে কি হবে? ওয়াই ভি = d(λ/v/2d)। এবার এখন এই দুটোর অনুপাত বের করতে হবে, তাহলে ওয়াই আর বাই ওয়াই ভি = d(λ/r/2d) মাল্টিপ্লাই, উল্টে দিচ্ছি আমরা, তাহলে 2d d(λ/v) হয়ে গেল। 2d 2d কাটা যাবে, d কাটা গেল, তাহলে কি পড়ে থাকছে? ওয়াই আর বাই ওয়াই ভি = λ/r/λ/v। তাহলে অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। তারপরে চলো 5 দাগ। এখানে দেখো একটা সার্কিট দেওয়া হয়েছে, পি ও কিউ বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। দেখো পি বিন্দুর ভোল্টেজ কত? 5 ভোল্ট, মানে উচ্চ ভোল্টে আছে। কিউ বিন্দুর ভোল্ট কত? +2 ভোল্ট, তাহলে নিম্ন ভোল্টে আছে, মানে নিম্ন বিভবে আছে। একটা উচ্চ বিভব পি বিন্দু, নিম্ন বিভবে কিউ বিন্দু, তাহলে পি থেকে কিউতে কারেন্ট ফ্লো করবে। এবার এখানে দেখো দুটো ডায়োড লাগানো আছে, এ একটা আর এ একটা। এই দুটো ডায়োডকে বিবেচনা করলে দেখো যে মনে করো এটা ধরো বি, এ যে ডায়োডটা আছে ওই ডায়োডটাকে আমরা দেখতে পাচ্ছি এটা ফরওয়ার্ড বায়াসে আছে, কারণ ওর পি সাইড +5 ভোল্টের সঙ্গে অ্যাড আর মাইনাস সাইড +2 ভোল্টের সঙ্গে অ্যাড হয়ে আছে, তো ওটাকে ফরওয়ার্ড বায়াসে আছে। আর বি যে ডায়োডটা আছে ওটা দেখো নেগেটিভ সাইড যুক্ত আছে +5 ভোল্টের সঙ্গে, মানে উচ্চ বিভবের সঙ্গে, আর পি জাংশনটা মানে পি সাইডটা যুক্ত হয়ে আছে +2 ভোল্টের সঙ্গে, মানে নিম্ন বিভবের সঙ্গে। তার মানে এটা আছে রিভার্স বায়াসের সঙ্গে যুক্ত, রিভার্স বায়াসে যুক্ত। তাহলে যেহেতু রিভার্স বায়াসে আমরা জানি যে কারেন্ট ফ্লো করবে না, রিভার্স বায়াসে ফরওয়ার্ড বায়াসে কারেন্ট যায়, তাহলে নিচের বি ডায়োড যেখানে যুক্ত ওই রোধের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ ঘটবে না, তাহলে এই সার্কিটে ওই রোধের কিন্তু কোনো ভূমিকা নেই। তাহলে সার্কিটটা এখন কেমন হবে? তো
সার্কিটটাকে সিম্পলিফাই করলে আমরা সার্কিট দেখতে পাবো। এর প্রত্যেকটি রোধ কত 12 ওহম আছে। তাহলে উপরের এই দুটো রোধের তুল্য রোধ কত হবে? বা আমরা ডিরেক্ট এটাও করতে পারি, যেহেতু তিনটে রোধেরই দুই প্রান্তের বিভব প্রভেদ দেখো একই, সুতরাং তিনটে রোধ দ্বারা যে তুল্য রোধ বের করতে হয় সেটা 1/RP = কত হবে? 1/12 প্লাস 1/12 প্লাস 1/2। তাহলে 12 হয়ে গেল, আর উপরে 1 প্লাস 1 প্লাস 1 3। তাহলে RP = কি হবে? 12/3, তার মানে 4 ওহম। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট, ফার্মি ডিরাক ফাংশন দেওয়া হয়েছে, যেখানে ই হলো শক্তি, কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট, আর টি হলো তাপমাত্রা। এখানে আলফা একটি ধ্রুবক, আলফা কে এর মাত্রা কি হবে? আলফা মাল্টিপ্লাই কে, এই দুটো গুণ করলে এটার যা মাত্রা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে দেখো যে যেহেতু e⁴ আলফা আর e⁴e/kt গুণ হয়ে আছে, তার মানে আমরা বলতে পারি যে আলফা প্লাস e/kt, তার মানে e⁴ এটা আর কি। তাহলে এখানে আলফা এর ডাইমেনশন আর e/kt এর ডাইমেনশন কিন্তু সেম হবে। আবার যেহেতু এর সাথে এক অ্যাড হয়ে আছে, তার মানে হলো e⁴α প্লাস e/kt, এই যে টোটাল যে টার্মটা আছে উপরে, এটা একটা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। তাহলে আলফা কি হবে? আলফা হবে ডাইমেনশনলেস একটা কনস্ট্যান্ট। তাহলে আলফা ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। নেক্সট, কে এর মাত্রা বের করতে হবে। তাহলে e/kt = 1। তাহলে k = কি হবে? e/t, ই হলো এনার্জি, আর এটা হলো টেম্পারেচার। তাহলে এনার্জি ডাইমেনশন কি হয়? mL² T⁻⁻² ডিভাইডেড বাই টেম্পারেচার কি হবে? থিটা। তাহলে ডাইমেনশন কি হলো? mL² T⁻⁻² θ⁻⁻1। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, কনসিডার, আচ্ছা ধরে নাও একটি ভেক্টর 2i - j, এই ভেক্টরটির সঙ্গে অভিলম্বভাবে থাকা এবং একক ভেক্টরটি কি হবে? আচ্ছা, এটা কিভাবে করবে? দেখো এখানে একটা ভেক্টর বলে দিয়েছে কত, যে 2i - j। এই একটা ভেক্টর, এর সঙ্গে পারপেন্ডিকুলারলি আর একটা ভেক্টর আছে, ধরে নাম এ ভেক্টর। তো এই দুটো ভেক্টর যখন পরস্পর অভিলম্ব বরাবর আছে, তাহলে এদের ডট প্রোডাক্ট কি হবে? ডট প্রোডাক্ট 0 হবে। এবার দেখো 2i - j এর সাথে যে ভেক্টরটা গুণ করলে 0 হবে, ডট প্রোডাক্টের ফর্মুলা দেখো কি হয়। আমরা এরকম একটা ফর্মুলা করেছি, a1 a2 প্লাস b1। আচ্ছা, এগুলো আমরা 1 না দিয়ে x হিসাবেও বলতে পারি। ax bx প্লাস ay by প্লাস az bz = 0। তো এখন যেহেতু এখানে দুটো কম্পোনেন্ট আছে, কেবলমাত্র আই আর জে, তার মানে এক্স আর ওয়াই ওয়ালা কম্পোনেন্টগুলো আছে, এবং এই দুটো গুণফল, তাদের গুণফল কত হবে? 0 হবে। তাহলে যদি একটা 2i হয় - j,
তাহলে আরেকটা কত হবে 1 i ক্যাপ মাইনাস 2 j ক্যাপ। কারণ এই দুটো এইরকম করে গুণ করলে তাদের রেজাল্ট আমরা কী পাবো 0 পাবো। তাহলে দেখো -2 আর এখানে গুণ করলে কত হচ্ছে এটা প্লাস, তাহলে এখানে কত হচ্ছে -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো অপর একটা ভেক্টর সেটা কত, সেই ভেক্টরটা হলো -i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এবার এই ভেক্টরের ইউনিট ভেক্টর কী করে বের করবো আমরা, এর মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ এদের মান কত হবে √1 প্লাস 4, তার মানে 5। তাহলে তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, -1/√5 i ক্যাপ প্লাস 2/√5 j ক্যাপ। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে যে একটি সান্দ্র মাধ্যমে পতনশীল m ভরের কণার উপর বাধাদায়ক বল F = kv², যেখানে F k একটি ধ্রুবক এবং v গতিবেগ, তাহলে √mg/k এর মাত্রা নির্ণয় করা। আচ্ছা আমরা mg এর মাত্রা তো জানি, k এর মাত্রা বের করতে হবে। দেখো ফর্মুলায় কি বলছে F = kv², তাহলে k কি হবে F/v²। F এর মাত্রা কি হয় mL/t⁻², v² এর মাত্রা কি হবে L/t, তাহলে L² t⁻²। বেশ, এরপরে এসো তাহলে মাত্রা বের করবো আমরা √mg/k। তাহলে √m এর মাত্রা কি হয় mg এর মাত্রা L/t⁻², ডিভাইডেড বাই k, k এর মাত্রা কি হবে mL/t⁻², মাল্টিপ্লাই নিচেরটা উপরে যাবে এখানে L² t⁻²। তাহলে দেখো এই দুটো কেটে যাচ্ছে সেম হওয়ার জন্য, তাহলে কী পড়ে থাকছে √L² t⁻², রুট তুলে দিলে কি পাবো আমরা L/t⁻², দ্যাট মিনস ইট ইজ ভেলোসিটি। বেশ, তাহলে এটা হলো বেগ, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে এসো আচ্ছা কোশ্চেন নাম্বার 9, xy সমতলে গতিশীল একটি কণার গতিবেগের উপাংশ vx = 40 m/s আর vy = 2 m/s। যদি কণাটি t = 2 সেকেন্ডে x = 10 মিটার এবং y = 4 মিটার বিন্দু অতিক্রম করে, তবে সঞ্চার পথের সমীকরণ হবে। দেখো যদি এর একটা শর্ট ট্রিক্স আছে সেটা ইউজ করবো আমরা শেষে, তো ডিটেলসে কী করে সলিউশন করবে এই টাইপের। দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে যে একটা vx বলে দিয়েছে, vx = কি বলে দিল 40, আর একটা বলে দিয়েছে কি vy = 2। এবার দেখো vx যখন বলছে তার মানে আমরা কি জানি dx/dt = একবার ডেরিভেটিভ করলে আমরা ভেলোসিটি পাই, তাই dx/dt = 40। তাহলে যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা x পাবো। তাহলে dx = 40 dt ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো x এর ভ্যালু পাবো = কি হবে 4t²
ডিভাইডেড বাই 2, এটা ধ্রুবক আসবে, ঠিক আছে, ধ্রুবকটাকে আমরা সি ধরি। তাহলে কি পাচ্ছি আমরা 4t স্কোয়ার, তার মানে 2t স্কোয়ার প্লাস সি। বেশ, এটাই হলো আমাদের এক্সের ভ্যালু। এবার এখানে দেখো, যদি আমরা টি এর ভ্যালুটা পুট করি, যদি আমরা এখানে টি এর ভ্যালুটা পুট করে থাকি, টি ইজ ইকাল টু 2 বলে দিয়েছে, আর এক্স ইজ ইকাল টু 10, এই দুটো যদি ভ্যালু আমরা পুট করে থাকি, তাহলে 10 ইজ ইকুয়াল টু 4 দুগুণ 8 প্লাস সি, তাহলে সি ইজ ইকাল টু কত হচ্ছে 2 হচ্ছে আমাদের। তাহলে আমরা কী পেলাম এখানে, এক্স ইজ ইকুয়াল টু 2t স্কোয়ার প্লাস সি, এটা একটা ফর্মুলা আমরা পেলাম। আর ভি ও ওয়াই এর ক্ষেত্রে আমরা কি পাবো, dy বাই ডিটি ইজ ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে ইন্টিগ্রেট করলে y ইজ ইকাল টু 2t প্লাস একটা ধ্রুবক ধরে নাও c1, একই রকমভাবে তাহলে y ইজ ইকাল টু কী পেয়ে যাব 2t প্লাস c1, c1 এর ভ্যালু বের করো, y ইজ ইকাল টু 4, t ইজ ইকাল টু কত বলে দিয়েছে আমাদের 2, ভ্যালু পুট করলে c1 ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি 0, কারণ 4, হ্যাঁ 2 2 4, 2 দুগুণ 4, হ্যাঁ c1 ইজ ইকাল টু আমরা 0 পাচ্ছি। তাহলে y ইজ ইকাল টু আমরা পেয়ে গেলাম 2t, তাহলে t ইজ ইকাল টু কত হবে y বাই 2, এই মানটা আমরা এই সম্পর্কে বসিয়ে দেবো। তাহলে কি পাবো, x ইজ ইকাল টু 2t স্কোয়ার ছিল, তাহলে 2t স্কোয়ার মানে y স্কোয়ার y স্কোয়ার বাই 4 প্লাস 2, তাহলে কত হচ্ছে x ইজ ইকাল টু y স্কোয়ার বাই 2 প্লাস 2, তাহলে এখান থেকে আমরা কি পাবো 2x ইজ ইকাল টু y স্কোয়ার প্লাস 2, তাহলে y স্কোয়ার ইজ ইকাল টু 2x মাইনাস 2, তাহলে y স্কোয়ার ইজ ইকাল টু 2 কমন নিলে x মাইনাস 2, তাহলে y স্কোয়ার 2x মাইনাস 2, এই হলো আমাদের অ্যান্সার। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। এটা হলো ইন ডিটেল যদি সলভ করতে হয় তাহলে এইভাবে করতে হয়, কিন্তু এখানে দেখো একটা সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে এই ম্যাথের ক্ষেত্রে শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই যে x 10 মিটার আর y 4 মিটার বলে দিয়েছে, তাহলে এটা অবশ্যই যদি ওই সঞ্চারপথের উপর থাকে, যেহেতু ওই বিন্দুর সঞ্চারপথ বলে দিয়েছে, তাহলে ওটা অবশ্যই এই চারটে সমীকরণের মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করবে। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রাল এরকম সলিউশন বের না করে একটু মানগুলো বসিয়ে দেখলে কিন্তু বের করতে পারি। কেমন, দেখো এখানে যদি আমরা ডিরেক্ট অ্যান্সার ধরে নিচ্ছি, বা অপশান সিটা কেস দেখো, অপশান সি ইজ ইকাল টু কী বলেছে, এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার প্লাস 2, তাহলে এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা বসাই তাহলে এক্সের মানটা পাবো, তাহলে ওয়াইয়ের মান কত 4 স্কোয়ার প্লাস 2, তাহলে 4 স্কোয়ার মানে কি 16 প্লাস 2 মানে 18, কিন্তু এক্সের ভ্যালু কত 10, তাহলে এটা হবে না, তাহলে অপশান সি হবে না। অপশান ডি ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেখি, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কী বলেছে 2x মাইনাস 2, এক্সের ভ্যালু কত 10, বসিয়ে দাও 2 10 মাইনাস 2, তাহলে 10 মাইনাস 2 যখন বলে দেবে তাহলে এটা কত হবে 8 হবে, তাহলে 18 16, তাহলে ওয়াই স্কোয়ার 16 হয়, তাহলে ওয়াই ইজ ইকাল টু কত হবে 4 হবে, তাহলে দেখো ওয়াই ইজ ইকাল টু 4 মিটার বেরিয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে অপশান ডি হবে রাইট অ্যান্সার। আমরা এরকম পুরোপুরি সলভ না করেও কিন্তু এভাবে বের করতে পারি। এরপরে এসো কোশ্চেন নাম্বার 10, একটি কণা সংখ্যায় সমান ভরের 3টি কণা আছে, তাহলে কণাগুলির স্থানাঙ্ক 1 2 2 4 এবং 3 6, তাহলে কণা সংস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। আচ্ছা এখানে দেখো
আমরা কি ফর্মুলা জানি যে ভর কেন্দ্র বের করতে গেলে ধরো এক্স সিএম দিয়ে লেখা হয় সেন্টার অফ মাস। ফর্মুলা কি m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। আর y এর ক্ষেত্রে কি হবে একই রকম ভাবে m1 y1 প্লাস m2 y2 প্লাস m3 y3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এবার দেখো যেহেতু এখানে আমাদের কি বলে দিয়েছে প্রত্যেকটা কণার ভর সমান, তার মানে m1 ইজ ইকুয়াল টু m2 ইজ ইকুয়াল টু m3 ইজ ইকুয়াল টু m। তাহলে দেখো যদি সবগুলোই m হয় তাহলে উপরে সব m কমন নিয়ে নিলাম, x1 x2 x3 থাকলো, নিচে 3m হয়ে যাবে, তিনটে m, তাহলে m কাটা হয়ে গেল। x1 x2 x3 কত, x1 কত 1 2 আর 3, 1 প্লাস 2 প্লাস 3 ডিভাইডেড বাই 3, 6/3 দ্যাট মিনস 2। এখানে কি হবে একই রকমভাবে m কমন নিয়ে নেবো, y1 কত 2 প্লাস 4 প্লাস 6 ডিভাইডেড বাই 3m, mm কেটে যাবে, তাহলে 12/3 মানে 4। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে 24। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, একটি আলোকরশ্মি শূন্য মাধ্যম থেকে মিউ প্রতিসরাঙ্কের একটি মাধ্যমে প্রবেশ করে, দেখা গেল আপাতন কোণ প্রতিসরণ কোণের 3 গুণ, তাহলে প্রতিসরণ কোণের মান কত হবে? আচ্ছা, কোশ্চেনটা খুবই ভালো। আমরা এখানে প্রয়োগ করব স্নেলের সূত্র। কি জানি আমরা 1 মিউ 2 ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ 2 বাই মিউ 1, এটা আমরা জানি। এবার সাইন আইটা কি বলে দিয়েছে, এটা 3 গুণ কার প্রতিসরণ কোণের, তাহলে সাইন আর ইজ ইকুয়াল টু কী হবে তাহলে মিউ 2। এবার দেখো এই মিউ 2 মিডিয়ামের মাধ্যমের প্রতিসংখ্য কত মিউ বলে দিয়েছে, আর এটা বায়ু মাধ্যম, তাহলে 1 হবে, তাহলে মিউ বাই 1। বেশ, এবার কি করতে হবে আমাদের, সাইন 3rকে ফর্মুলায় ভাঙবো। সাইন 3rকে ফর্মুলা কি হয় 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন থিটা হয়। তো আমাদের এখানে থিটা না লিখে আমরা এগুলোকে কি করব আর লিখব, এগুলোকে আমরা আর লিখব ডিভাইডেড বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। তাহলে কাটাকুটি করলে এটা কাটা হয়ে গেল 3 মাইনাস 4 সাইন স্কোয়ার আর ইজ ইকুয়াল টু মিউ। বেশ, তাহলে এখন আমরা পাবো, এটাকে এদিক নিয়ে যাও, 4 সাইন স্কোয়ার আর ইজ ইকুয়াল টু 3 মাইনাস মিউ। এটাকে আমাদেরকে এবার কজের টার্মে নিয়ে যেতে হবে, কারণ আমাদের উত্তরে সব অপশানগুলো কজে আছে। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কী হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা বসিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে হয়ে গেল 4 মাইনাস 4 কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 মাইনাস মিউ। বেশ, তাহলে 4 কজ স্কোয়ার থিটাকে যদি পজিটিভ করি
তাহলে 4 cos স্কোয়ার থিটা ওই দিকে নিয়ে গেলাম, 4 মাইনাস 3 মাইনাসটা প্লাস মিউ হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল কি 1 প্লাস মিউ। তাহলে cos স্কোয়ার থিটা ইজ ইকাল টু মিউ প্লাস 1 ডিভাইডেড বাই 4, cos থিটা ইজ ইকাল টু রুট ওভার মিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে থিটা ইজ ইকাল টু কী হবে, cos ইনভার্স রুট ওভার মিউ প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট, এম ভরের একটি ব্লককে এল দৈর্ঘ্য ও এম ভরের একটি সুষম দড়ির সঙ্গে যুক্ত করা হলে যদি সংস্থাটি অভিকর্ষ বলের অধীনে অবাধে পড়ে তাহলে দড়ির মধ্যবিন্দুতে টান কত হবে। দেখো যখন অবাধে পড়ছে তখন অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকাল টু 0, সুতরাং এখানে টান 0 হবে, 0 হবে। এটা সলভ করার কোনো প্রয়োজন নেই, টান 0 হবে। এম ভরে একটি বস্তুকে এইচ ইজ ইকাল টু আর উচ্চতা থেকে পৃথিবী পৃষ্ঠে ফেলা হলো, যে গতিবেগে বস্তুটি পৃথিবী পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষ করবে তা হলো। দেখো যখন ওটাকে এইচ ইজ ইকুয়াল টু আর উচ্চতায় তোলা হয়েছে তখন ওর মধ্যে যে স্থিতিশক্তি জমা থাকবে সেটা কত হবে, এম জি আর। এবার যখন বস্তুটাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক পড়ার আগের মুহূর্তে ওই বস্তুর সমস্ত স্থিতিশক্তি কিসে কনভার্ট হয়ে যাবে, গতিশক্তিতে। তাহলে এম জি আর ইজ ইকাল টু কী হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম এম কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু 2GR, তাহলে ভি ইজ ইকাল টু রুট ওভার 2GR। তাহলে অ্যান্সার হবে রুট ওভার 2GR, অপশান এ। তারপরে চলো, নিচের কোন লেখচিত্রটি একটি রডের তাপমাত্রার পরিবর্তনের সহিত তাপীয় বিকৃতির পরিবর্তন নির্দেশ করে। দেখো আমরা জানি যে থার্মাল স্ট্রেনের is proportional to change in temperature। তাহলে থার্মাল স্ট্রেনকে আলফা এই এপসন দিয়ে লেখা হয় প্রপোর্শনাল টু টি, চেঞ্জ ইন ডেল টি। তাহলে এপসিলন প্রপোর্শনাল টু, এখানে একটা সমান চিহ্ন দিয়ে ধ্রুবকটা আলফা হয়, আলফা ইন্টু ডেল টি। তাহলে দেখো যখন তাপমাত্রার কোনো চেঞ্জ হবে না, আচ্ছা ডেল টিকে এখানে ডেল থিটা লেখা হয়েছে একই ধরো, তো এই যে ডেল থিটাই ধরো, কোনো সমস্যা নেই। তো এই যে তাপমাত্রার পরিবর্তন যখন হবে না তখন বিকৃতির মান কি 0, যখন ডেল থিটা 0 তখন 0। তাহলে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, কারণ দেখতেই পাচ্ছি এটা আমরা y ইজ ইকাল টু এম এক্স প্লাস সি, তাহলে সি টার্মটা নেই, ঠিক আছে। তাহলে y ইজ ইকাল টু এম এক্স, এটা কিসের সম্পর্ক হয়, মূল বিন্দুগামী সরলরেখা। বেশ, কোশ্চেন নাম্বার 15, একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় 1 থেকে 2 যাওয়া হয়েছে। কি করা হয়েছে, যে 1 মোল হাইড্রোজেন গ্যাসের পিভি লেখচিত্রটি চিত্রে দেখানো হয়েছে। এই প্রক্রিয়ায় গ্যাসে সরবরাহিত তাপের পরিমাণ হলো, তাপের পরিমাণ। আচ্ছা আমাদেরকে তাপের পরিমাণ নির্ণয় করতে হবে, যে কতটা তাপ দিলে 1 মোল হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে প্রসেস 1 থেকে 2টা সংঘটিত হবে। বেশ, এক্ষেত্রে আমরা থার্মোডাইনামিক্সের লটা জানি যে ডেল কিউ মানে কিউ পরিমাণ যে তাপ উৎপন্ন হয়, ডেল কিউ ইজ ইকুয়াল টু কী হয়, ওয়ার্ক ডান কৃতকার্য প্লাস ডেল ইউ। ডেল ইউটা কি, ডেল ইউটা হলো ইন্টারনাল এনার্জির চেঞ্জ যেটা। বেশ, তাহলে আমাদের টোটাল ইন্টারনাল এনার্জির চেঞ্জটা বের করতে হবে আর ওয়ার্ক ডান। বেশ, দেখো ওয়ার্ক ডান কী করে বের করতে হয়,
আমরা জানি যে পিভি ইজিক্যাল টু ওয়ার্ক ডান, তাহলে এই লেখচিত্র থেকে এর যে এরিয়াটা বের করতে হবে। কোন এরিয়া? আমরা এই এরিয়াটা আমাদেরকে বের করতে হবে। কারণ পিভি লেখচিত্রের যে এরিয়া সেটাই হলো তার ওয়ার্ক ডান। তাহলে এরিয়া বের করতে গেলে পি নট আর ভি নটের যে মানগুলো আছে সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো পি এর মান কত? 6 পি নট মাইনাস 2 পি নট, কারণ 2 পি নটের থেকে 6 পি নটে গিয়েছে। আর একটা হলো 3 ভি নট মাইনাস ভি নট, তাহলে কত হচ্ছে? 6 থেকে 2 4 পি নট মাল্টিপ্লাই 2 ভি নট, তাহলে কত হলো? 4 থেকে 8 ভি নট ভি নট। ঠিক আছে, এবার বের করতে হবে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, তো এটা কী করে হবে? দেখো এই যে ডেল ইউ, এটা ইজিক্যাল টু আমরা কী করে বের করি? এফ বাই টি ডেল পিভি। এফটা কি? এফটা হলো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম। তো যেহেতু হাইড্রোজেন ডায়াটমিক গ্যাস, হাইড্রোজেন কি? ডায়াটমিক। ডিগ্রি অফ ফ্রিডম এফ ইজিক্যাল টু কত হয়? 5 হয়। তাহলে 5/2 ডেল পিভি। তাহলে প্রথম ক্ষেত্রে পিভি এর যে চেঞ্জ সেটা আমাদেরকে বের করতে হবে। তার মানে কি এখানে P1 V1 মাইনাস P2 V2, এই যে চেঞ্জটা আমরা বের করব। তো যেহেতু 2টা বেশি, এখানে আমাদের এখানে 2টা বেশি, তাহলে এটা হবে P2 V2 মাইনাস P1 V1, তাহলে 5/2 P2 V2 মানে কত? P2 এর মান কত? 6P আর 3 V0, তার মানে 3 6 18 P0 V0 মাইনাস 2 P0 V0, তাহলে 2 P0 মানে হলো 1 V0, তাহলে কত হলো? 16। 5/2 মাল্টিপ্লাই 16 P0 V0, তার মানে হলো 40 P0 V0। তাহলে দেখো টোটাল কত হলো? ডব্লিউ এর মান আমরা পেয়েছি 8 P0 V0, ডেল ইউ এর মান হলো 40 P0 V0, তাহলে টোটালটা হলো 48 P0 V0। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। বেশ, এই হলো আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন কমপ্লিট হলো। এবার হলো ক্যাটাগরি 2। নেক্সট চলো এবারে আসি ক্যাটাগরি 2-এর প্রথম প্রশ্ন, যেখানে এক বা একের অধিক অপশান কিন্তু সঠিক হবে। এখানে কি বলছে? যেটার সার্কিট দেওয়া আছে, যেখানে জেনার ডায়োড লাগানো আছে প্যারালালে। তো চিত্রে দেখানো বর্তনীতে জেনার ডায়োড রোধ এবং লোড রোধ RL আছে, VI ভোল্টেজ উৎস এবং VL ও VR যথাক্রমে RL ও R দুই প্রান্তের ভোল্টেজ বলে দেওয়া হয়েছে। তাহলে নিচের কোন উক্তিগুলো সত্য? 4টে অপশান আছে। তো এখানে দেখো এই জাংশন পয়েন্টটাতে IZ ভাগ হচ্ছে। তো IZ এর মান যদি আমরা IZ ইজিক্যাল 0 ধরে নিতে পারি, তাহলে দেখো ভোল্টেজ যেটা যাচ্ছে 16 ভোল্ট, সেটা কিন্তু দুটো ভাগে ভাগ হচ্ছে। তাহলে VLA আর VR এই দুটো পয়েন্ট যখন ভাগ হচ্ছে, তাহলে VR আর VL যদি আমরা ডিভাইডার রুলস লাগাই, তাহলে কত পাবো? 16। আর এখানে রেজিস্ট্যান্স কত আছে? এখানে আছে তোমার VR মানে হলো 1, তাহলে 1 আর এখানে 1 আর প্লাস 1.2, তাহলে 2.2 হলো, তাহলে 2.2।
পয়েন্ট তুলে দাও, 2 দিলে 8, 2 দিলে 11, তার মানে 7.27 ভোল্ট। আর VL কত হচ্ছে? VL হবে 16 মাল্টিপ্লাই 1.2 ডিভাইডেড বাই 2.2, তার মানে 8.73 ভোল্ট। এবার এই VL তার মানে লোড রেজিস্ট্যান্স যেটা আছে এর বিভব প্রভেদ যেটা হবে, তাহলে জেনার ডায়োডের বিভব প্রভেদও তাই হবে, কারণ এই দুটো পয়েন্টে কমন পয়েন্ট। তাহলে VL ইজ ইকুয়াল টু VZ। তাহলে এই অপশানগুলোর মধ্যে VL ইজ ইকুয়াল টু VZ, তার মানে অপশান বি হবে না। VL ইজ টু VZ, তার মানে অপশান এ ঠিক। IZ 0 ধরে নিয়েছি আমরা, তার মানে এটাও ঠিক। আর VR এর মান হলো 7.27 ভোল্ট। তাহলে তিনটে অপশান ঠিক হয়েছে। নেক্সট কোশ্চেন, যদি কে আলফা, কে বিটা এবং এল আলফা বৈশিষ্ট্যমূলক এক্স রশ্মি রেখা তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে λ1, λ2 এবং λ3 হয়, তাহলে নিচের কোনগুলি সঠিক? কোনটি বা কোনগুলি সঠিক? এবার দেখো, এই যে λ1, λ2, λ3 এগুলো কি করে বের করব? আমরা জানি কে আলফা কখন পাই। কে আলফা লাইনটা আমরা পাবো যখন কোনো ইলেকট্রন 2 নম্বর কক্ষ থেকে 1 নম্বর কক্ষে চলে আসে। তাহলে 1/λ1 ইজ ইকুয়াল টু কী হবে? আর 1 মাইনাস 1/2 এর স্কোয়ার, তার মানে হলো 3/4 আর। নেক্সট কে বিটার জন্য 1/λ2 আর 1 মাইনাস 1/3 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 3 3 9, 9 মাইনাস 1 8, তাহলে 8/9 আর। অ্যান্ড কে গামা, এটাকে আমরা 1/λ3 দিয়ে লিখব। আর এটা কখন হয়? যখন 3 থেকে 2 কোনো ইলেকট্রনের ট্রানজিশন ঘটে। তাহলে 1/2 স্কোয়ার মাইনাস 1/3 এর স্কোয়ার, তাহলে আর 1/4 মাইনাস 1/9, তার মানে 36, 9 মাইনাস 4 মানে 5। তো এটাকে যদি আমরা সোজা করে লিখি, তাহলে এখান থেকে λ1 ইজ ইকুয়াল টু পাবো 4/3 আর। এখান থেকে পাবো λ2 ইজ ইকুয়াল টু 9/8 আর। আর λ3 ইজ ইকুয়াল টু আমরা পাবো 36/5 আর। যেহেতু এখানে সব 1 ভ্যালুগুলো আমরা বের করেছি, ঠিক আছে, উল্টে নিলাম। তাহলে আমরা দেখতেই পাচ্ছি সব থেকে বড় কোনটা? সব থেকে বড় দেখো λ3। তারপরে কোনটা হবে? 4/3 আর 9/8, তার মানে λ1। নেক্সট λ2, λ3, λ1, λ2, তার মানে অপশান এ হবে রাইট অ্যান্সার। নেক্সট কোনটা হতে পারে? 1/λ1 মাইনাস 1/λ2 প্লাস 1/λ3। এরপরে এসো ইকুয়েশন নাম্বার, এখানে আমরা লিখে নিই। এটা হলো ইকুয়েশন নাম্বার 1, এটা হলো 2, এটা হলো 3। আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 আর 3টা অ্যাড করি, তাহলে দেখো 1/λ1 প্লাস টু দি পাওয়ার 9 λ1 λ3 ইজ ইকুয়াল টু 1/λ2। আচ্ছা, আমরা একটু করে দেখাই কি করে হচ্ছে। 1/λ1 প্লাস 1/λ3 ইজ ইকুয়াল টু দেখো প্লাস
5/36r ইজ ইকুয়াল টু কত হবে 36 27r প্লাস এটা হবে 5r, তাহলে 32/36r, তার মানে 8/9r ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 1/λ2। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে অপশান বিটাও রাইট অ্যান্সার। অপশান বিটাও রাইট অ্যান্সার 1/λ1। এইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে -1/λ2 প্লাস 1/λ3 ইজ ইকুয়াল টু 0। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে যে S1 এবং S2 আপেক্ষিক গুরুত্বের দুটি তরলকে মিশিয়ে S আপেক্ষিক গুরুত্বটি মিশ্রণ তৈরি করা হলো, তাহলে নিচের কোন উক্তিটি সঠিক? দেখো x1 S S2 এদের মধ্যে সম্পর্ক যখন আসবে তখন সেক্ষেত্রে আয়তন বা ভরের কি পরিবর্তন হচ্ছে সেটা উল্লেখ থাকা খুবই প্রয়োজন। তো এখানে সেটা বলা নেই অপশান এ আর অপশান ডি এর ক্ষেত্রে, কিন্তু অপশান বি সি ক্ষেত্রে বলে দেওয়া আছে। আর আমরা ফর্মুলা কি জানি যে সম আয়তনের তরল মেশালে যদি সম আয়তনের তরল মেশানো হয় তাহলে আমরা ফর্মুলা জানি S ইজিক্যাল টু কী হয় S1 প্লাস S2 ডিভাইডেড বাই S। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি 2S এটা 2 হবে ডিভাইড বাই 2, তাহলে 2S ইজ ইকুয়াল টু S1 প্লাস S2। তাহলে অপশান বি রাইট অ্যান্সার। তারপরে কি জানি যে সম ভরের ক্ষেত্রে কি হবে, আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে S ইজিক্যাল টু কী হয় 2S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। তো এটাকে আমরা লিখলে কি হবে 2/S করে নিলাম, তাহলে এদিকে আসবে x1 প্লাস S2 ডিভাইডেড বাই S1 S2। তার মানে এটা কাটাকুটি করলে কি হবে 1/S2 প্লাস 1/S1, তার মানে অপশান সিও রাইট অ্যান্সার। নেক্সট কি এসছে দুটি বিন্দু আধান +4Q একটা আধান আর +Q একটা আধান L দূরত্বে অবস্থিত। তাহলে দুটো আধান বলে দিয়েছে যাদের মাঝখানের দূরত্ব হলো L। এটাকে আমরা 4Q ধরে নিলাম আর এটাকে আমরা Q ধরে নিলাম। এবার যে একটি তৃতীয় আধান +Q0কে +Q0 নয় শুধু Q0কে এই দুই আধানের সংযোগকারী রেখার উপরে এমনভাবে বসানো হলো যাতে সমগ্র সংস্থাটি সাম্যাবস্থায় থাকে। তাহলে আর একটা আধান নিলাম আমরা যেটা এদের মিডিল পয়েন্টে এদের মাঝখানে কোনো না কোনো জায়গায় আছে, তো আমরা এখানে ধরে নিয়েছি যে এখানে Q0 আধান আছে। তাহলে নিচের কোন উক্তিগুলি সত্য? Q0 অবশ্যই ঋণাত্মক। দেখো যেহেতু সাম্যাবস্থায় আছে আর এখানে 4Q আধানটা প্রকৃতি কি ধনাত্মক, +Q এটাও ধনাত্মক, তাহলে পরস্পর দুটো ধনাত্মক আধান পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, তাহলে মাঝখানের আধানটা অবশ্যই ঋণাত্মক হতে হবে। তাহলে কি হবে ওই দুটোর মাঝখানে একটা আকর্ষণ বল তৈরি হবে, তাহলে তারা সাম্যাবস্থায় থাকবে। তাহলে অপশান এ রাইট অ্যান্সার। এবার কি বলছে যে 4Q আধান থেকে Q0কে 2L/3 দূরত্বে বসাতে হবে। এটা আমরা দেখি, দেখো মাঝখানের এই ডিস্টেন্সটা আমরা ধরে নিলাম x আর টোটালটা কত L বলে দেওয়া হয়েছে। তাহলে এবার দেখো এই 4Q আর Q0 এদের মাঝখানে যে বলটা কাজ করছে সেই বলটা আমরা কী করে বের করব কুলম্বের সূত্র অনুযায়ী
প্লাস 4q আর কিউ নট ডিভাইডেড বাই মাঝখানের যে দূরত্ব সেটার স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, কিউ নট আর প্লাস কিউ এর মধ্যে যে বল কিউ নট কিউ ডিভাইডেড বাই এই ডিস্টেন্সটা কত হবে এল মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে এটা সলভ করলে আমরা কি পাবো, এটা কেটে যাবে, তাহলে থাকলো 4/x স্কোয়ার 1/l মাইনাস এক্সের হোল স্কোয়ার। আমরা স্কোয়ার টার্ম তুলে দিলাম, তাহলে 2l মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী পাবো, এদিকে 2l থাকছে আর এদিকে মাইনাস 2x আর একটা এক্স 3x, তাহলে 12/3। তাহলে প্লাস 4q আধান থেকে কিউ নটের আধান কোথায়, দূরত্ব কত 12/3। তাহলে অপশান বিও রাইট অ্যান্সার। সাম্যাবস্থার জন্য কিউ নট ইজ ইকুয়াল টু -4/9q। দেখো কিউ নটের মান মাইনাস, এটা তো আমরা পেয়ে গেছি প্রকৃতি, কিন্তু মানটা এখনও জানি না। তো মানটা বের করার জন্য কি করব, দেখো এখানে কিউ নট আধান যেহেতু সবগুলোই সাম্যাবস্থায় আছে, তাহলে এই কিউ নট আধানটার 4q এর উপর যে বল প্রয়োগ করবে সেটা সমান সমান কী হবে, এই প্লাস কিউটাও একই বল প্রয়োগ করবে, শুধুমাত্র কি হবে অভিমুখটা চেঞ্জ হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, সলভ করে নিই। দেখো প্লাস 4q আধানের উপর বলগুলো যেটা আছে তাকে সমান করি। তাহলে প্লাস 4q এর সাথে কিউ নট গুণ করলাম, মাঝখানে দূরত্ব কত এক্সের স্কোয়ার। এর সাথে এসো প্লাস 4q এর সাথে কোনটা শুধু কিউ, মাঝখানে দূরত্ব কত এল কিউব নয় এল স্কোয়ার। এটাকে সলভ করলে এই কিউ 4q কাটা যাবে, তাহলে কিউ নট এক্সের ভ্যালু আমরা বেরিয়ে গেছে 2l কিউব, তার মানে কি 4l স্কোয়ার, আর নিচের 3টে উপরে গেলে 9 হয়ে গেল, ইজ ইকুয়াল টু কিউ এল স্কোয়ার। এল স্কোয়ার কেটে যাবে, তাহলে কিউ নট ইজ ইকুয়াল টু কী হবে 4q ডিভাইডেড বাই 9। তাহলে অপশান সিও রাইট। বোঝা গেল, তাহলে এটা মান হয়ে গেল। আর প্রকৃতি কি বলেছি, ঋণাত্মক, তাহলে কিউ নট ইজ ইকুয়াল টু -4/9q। লাস্ট কোশ্চেন, একটি বদ্ধ অর্গান নলের মধ্যস্থিত বায়ুস্তম্ভের কম্পন করিয়ে কম্পাঙ্কের মূল সুরের শব্দ তরঙ্গ তৈরি করা হলো, নিচের কোন উক্তি বা উক্তিগুলি সঠিক। নলের ব্যাসার্ধ বৃদ্ধি করলে কম্পাঙ্ক এ বৃদ্ধি পায়। দেখো মূল সুরের কম্পাঙ্ক বদ্ধ অর্গান নলের ক্ষেত্রে কি হয়, বদ্ধ নলের ক্ষেত্রে আমরা জানি এন নট দিয়ে লেখা হয়, এন নট ইজ ইকুয়াল টু v/4l। তো যেহেতু এখানে আর নেই, আর ভিটা কি, ভিটা হলো শব্দের বেগ। তাহলে ভিটা শব্দের বেগ হলে শব্দের বেগের উপর নির্ভর করবে আর তারের দৈর্ঘ্যের উপরে, তাহলে ব্যাসার্ধের উপর নির্ভর করবে না, তাহলে অপশান এ হবে না। নলের মধ্যস্থিত বায়ুর তাপমাত্রা বাড়ালে এ বৃদ্ধি পাবে, হ্যাঁ এটা হবে। কেন,
কারণ বায়ুর তাপমাত্রা বাড়লে শব্দের বেগ বৃদ্ধি পায়, তাহলে শব্দের বেগের সঙ্গে কম্পাঙ্ক আবার সমানুপাতিক সম্পর্ক, সুতরাং শব্দের বেগ বাড়বে তাপমাত্রা বাড়লে, তাহলে অপশান বি রাইট অ্যান্সার। তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে নলের মধ্যস্থিত বায়ুর চাপ বাড়ালে এফ অপরিবর্তিত থাকে। দেখো বায়ুর চাপের উপর যেহেতু নির্ভরশীল নয়, তাহলে এফের কোনো পরিবর্তন হবে না, তাহলে এফ অপরিবর্তিত থাকবে, তাহলে অপশান সিও রাইট অ্যান্সার। বায়ুর আণবিক ভর বৃদ্ধি করলে এফ কমবে না, এটার উপর কোনো নির্ভরশীলতা নেই। বেশ, তাহলে অপশান বি অ্যান্ড সি এই দুটোই হলো রাইট অ্যান্সার। বেশ, তাহলে আমাদের মোটামুটি ফিজিক্সের পার্টটা কমপ্লিট হলো।